এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ব্যবসায় কারেন্ট লায়াবিলিটি বা চলতি দায় কাকে বলে। এই চলতি দায় জিনিসটা হলো সেই দায় বা সেই সব ঋণগুলো যেগুলো কোনো একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে তার একটা মাত্র অপারেটিং সাইকেলের মধ্যে অথবা একটা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে বা একটা বছরের মধ্যে দায়গুলোকে পরিশোধ করতে হয়। সেই সব দায়গুলোকে কারেন্ট লায়াবিলিটি বা চলতি দায় বলা হয়ে থাকে। ডিটেলসে আমরা যদি জিনিসটা আলোচনা করি তাহলে কোনো ব্যবসায় যে যে দায়গুলো আমাকে এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে এবং এই পরিশোধ করার জন্য আমাদের কী লাগবে, নগদ অর্থ লাগবে বা কারেন্ট অ্যাসেট লাগবে। সেই কারেন্ট অ্যাসেটটাকে বিক্রি করে সেটাকে নগদ অর্থে কনভার্ট করে সেই দায়টাকে মেটানো হবে। সেই সব দায়গুলোকে বলা হয়ে থাকে চলতি দায় বা কারেন্ট লায়াবিলিটি। কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা যদি জিনিসটাকে ডিসকাস করি আমাদের কাছে জিনিসটা আরও পুরো ক্লিয়ার হয়ে যাবে। পাওনাদার বা ক্রেডিটর বা ট্রেড পেয়েবল। কোনো ব্যবসায় যখন ব্যবসায়ী মানে ধরো আমার একটা ব্যবসা আছে, আমি কারো কাছ থেকে কোনো জিনিস কিনে নিয়ে এসেছি, সেই জিনিসটা কিনে এনে সেইটার উপরে বেস করে আমি ফার্দার আমার ব্যবসাটা পরিচালনা করি। কোনো র ম্যাটেরিয়াল ধরো আমি কিনে নিয়ে এসেছি, সেই র ম্যাটেরিয়ালটা আমাকে একটা সার্টেন পিরিয়ডের পরে পেমেন্ট করতে হবে। 6 মাস, 8 মাস, 1 বছরের মধ্যে আমাকে তো পেমেন্ট করতে হবে সেই র ম্যাটেরিয়ালটার এগেনস্টে, কারণ আমি ধারে কিনে নিয়ে এসেছি। তাহলে এইটা হলো আমাদের চলতি দায়, যে একটা নির্দিষ্ট কম সময়ের মধ্যে কোনো দায় যেটাকে আমাকে পরিশোধ করতে হবে, সেই দায়গুলোকে বলা হয়ে থাকে চলতি দায় বা কারেন্ট লায়াবিলিটি। যে মালটা আমি ধারে কিনে নিয়ে এসেছি সেটা আমাকে একটা খুব কম সময়ের মধ্যে যতটা ম্যাক্সিমাম তাড়াতাড়ি করে সম্ভব আমাকে পেমেন্ট করতে হবে, কারণ না হলে আমার কাছ থেকে যে পাওনাদার আছে সে আমার কাছ থেকে এসে দাবি করতে থাকবে। বিলস পেবেল। বিলস পেবেলটা কী জিনিস? সেমভাবে আমি কারো কাছ থেকে ধারে জিনিস কিনে নিয়ে এসেছি, তাকে আমি একটা নির্দিষ্ট সময়ের পরে কোনো ক্যাশ পেমেন্ট করব না, তাকে আমি একটা বিল ইস্যু করে দিলাম। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের হিসাবে একটা বিল ইস্যু করে দিলাম যে 3 মাস পরে তুমি এই বিলটা ভাঙিয়ে তুমি টাকা তুলে নেবে। আমি ব্যাংকে সেই টাইমে পার্টিকুলার যতটা টাকার দরকার সেই পরিমাণ টাকা আমি রেখে দেবো, সেই বিলটা তুমি ব্যাংকে ভাঙিয়ে নিয়ে আমার থেকে টাকাটা তুলে নেবে। যে আমার পাওনাদার সে কী করবে, 3 মাস পরে আমার ব্যাংক অ্যাকাউন্টে ওই বিলটা প্লেস করবে এবং আমার অ্যাকাউন্টে টাকা থাকলে, সাফিসিয়েন্ট টাকা থাকলে সেই বিলটা অনার্ড হবে এবং আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে সেই পাওনাদার যে আছে তার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। তাহলে এই বিলস পেবেল যেটা, সেটাও হলো আমাদের কারেন্ট লায়াবিলিটির মধ্যে পড়ে, যেটা একটা শর্ট টাইমের মধ্যে আমার একটা অব্লিগেশন টু পে সামওয়ান সাম অ্যামাউন্ট অফ মানি। আমরা যখন ব্যবসা চালাই তখন আমরা ব্যাংক ওভারড্রাফট ফেসিলিটি বিভিন্ন ব্যাংক থেকে নিয়ে থাকি। এই ব্যাংক ওভারড্রাফট ফেসিলিটিটা কি? একটা পরিমাণ লোন যেটা ব্যাংক আমাদেরকে দিয়ে থাকে, সেটা একটা শর্ট টাইমের জন্য। তাহলে এটা একরকমের ঋণ, যে ঋণের টাকাটা আমরা নিয়ে আমাদের ব্যবসার কাজে লাগিয়ে ব্যবসার উন্নতির জন্য বিভিন্নভাবে সেটাকে ইউজ করেছি। এই ঋণের টাকাটাও আমাদের 2 মাস, 3 মাস, 6 মাস একটা সার্টেন পিরিয়ড থাকে এবং সেটা অবশ্যই 1 বছরের নিচে। এই ঋণের টাকাটা ব্যবসায়ীকে সেটা শোধ করে দিতে হবে ব্যাংকে। ওভারড্রাফট যে ফেসিলিটিটা আছে সেই ফেসিলিটিটা মিট করার জন্য তার যে অব্লিগেশনসগুলো আছে, যা নিয়মকানুন আছে, সেই যে টাকাটা আমি ধার নিয়েছি ব্যাংকের থেকে সেটা একটা সার্টেন পিরিয়ডের মধ্যে আমাকে ব্যাংকে পরিশোধ করতে হবে। তাহলে এই সার্টেন পিরিয়ডটাও 1 বছরের নিচে এবং এটাও একটা দায়। তাহলে এই দায়টাও আমাকে ইমিডিয়েটলি মিট করতে হবে। সেই জন্য ব্যাংক ওভারড্রাফট যে ফেসিলিটিটা থাকে সেটাও ব্যবসার জন্য একটা কারেন্ট লায়াবিলিটি হিসেবে ট্রিট করা হয়ে থাকে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। আমাদের কাছ থেকে কেউ কিছু টাকা পায়, কেমন টাইপের? ধরো কোনো রকমের এক্সপেন্স করা হয়েছে, কোনো খরচা করা হয়েছে ব্যবসার উন্নতির জন্য বা ব্যবসার রিকোয়ারমেন্টের জন্য, কোনো মেশিনারি মেনটেন্যান্সের জন্য বা ব্যবসায় কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, বিল্ডিংয়ের মেরামতির জন্য, বিল্ডিংটা রং করার জন্য, মেশিনারি রং করার জন্য, বিভিন্ন কারণে হতে পারে ব্যবসায় কিছু খরচা করা হয়েছে এবং সেই খরচাটা ধারে করা হয়েছে। যে আমাদের সার্ভিসটা দিয়েছে বা যে মেনটেন্যান্সের কাজটা করেছে তারা ধারে কাজ করেছে, সেই টাইমে তারা ধারে কাজটা করে দিয়ে গেছে, আমাদের জিনিসটা ঠিক করে দিয়ে গেছে
এবং তাদের সঙ্গে আমাদের এটাই কমিটমেন্ট আছে যে 10 দিন 15 দিন পরে তাদেরকে আমরা একটা পেমেন্ট করব। তাহলে যে সেই সার্ভিস প্রোভাইডারটা আছে, যে আমাদেরকে ওই মেনটেন্যান্সের কাজটা করে দিয়ে গেছে, সে আমাদের কাছ থেকে একটা পার্টিকুলার টাকা পায় ওই সার্ভিসের এগেনস্টে। বিনা পয়সায় তো সার্ভিস দেয়নি, আমরা তখন ধারে কাজটা করিয়েছি, এখন তাকে পেমেন্টটা করতে হবে এবং সেই পেমেন্টটা খুব তাড়াতাড়ি করতে হবে। এটা কিন্তু 3 মাস 6 মাস 1 বছরের সময় তারা দেয় না, 10 দিন 15 দিনের মধ্যেই তাকে পেমেন্টটা করতে হবে। তাহলে তখন ব্যবসায়ীকে কি করতে হবে, তার যে মূলধন আছে বা ক্যাপিটাল আছে বা তার কাছে যে লিকুইড ক্যাশ আছে, যে টাকাটা আছে বা অন্য কোনো কারেন্ট অ্যাসেট যেটা আছে, সেটাকে বিক্রি করে সবগুলোকে লিকুইড মানিতে কনভার্ট করে সেই আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসের এগেনস্টে তাকে পেমেন্ট করতে হবে। পাওনাদারকে পেমেন্টটা করতে হবে যাতে ব্যবসায় দায়টা ব্যবসার ঘাট থেকে নামে, ধারটা কমে, ঋণটা যেন শোধ হয়। তাহলে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সটাও আমরা জানলাম যে কারেন্ট লাইবিলিটির আন্ডারেই আমাদের ট্রিট করা হয়ে থাকে অ্যাজ পার অ্যাকাউন্টিং নর্মস। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট যেমন হয় তেমনি শর্ট টার্ম লোনও হয়ে থাকে। আমরা যেমন 2 মাস 3 মাস 6 মাসের জন্য কোনো টাকা ব্যাংকে গচ্ছিত রাখি বা কোথাও ইনভেস্ট করি তার এগেনস্টে একটা সুদের এক্সপেকটেশন নিয়ে, তেমনি ব্যাংকও আমাদেরকে একটা সার্টেন পিরিয়ডের জন্য 2 মাস 3 মাস 6 মাস যতদিন লাগবে তার হিসাবে বেস করে একটা আমাদের লোন ইস্যু করে থাকে, যেগুলো শর্ট টার্ম লোন বলা হয়ে থাকে, খুব স্বল্প সময়ের জন্য। এবং টাকার পরিমাণটা যে বিরাট হয় তাও নয়, স্বল্প সময় স্বল্প পরিমাণ ঋণ দিয়ে ব্যাংক বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করে থাকে। ধরো হঠাৎ করে ব্যবসায় কোনো ক্ষতি হলো, কোনো বছর লাভ হলো না, বা কোনো জিনিস হঠাৎ করে ব্যবসায়ীকে কোনো র ম্যাটেরিয়াল যেটা আছে তার দাম কমে গেছে, র ম্যাটেরিয়াল সে বেশি করে কিনে রাখবে, বা কোনো ইনস্ট্রুমেন্ট তোমার ডিসমেন্টাল হয়ে গেছে সেটাকে সারাতে হবে, হাতে টাকা নেই, এইসব পরিস্থিতিতে ব্যবসায়ী কী করে ব্যাংক থেকে ছোটো ছোটো অ্যামাউন্টের লোন নেয় এবং সেটা স্বল্প পিরিয়ডের জন্য নেয়, কারণ অ্যামাউন্টটা ছোটো, সেই জিনিসটা ঠিক হয়ে গেলে রিকভার করে গেলে সিচুয়েশনটা রিকভার করে গেলেই সেই লোনটা শোধ করে দেবে। এই লোনগুলো মোটামুটি 6 মাস থেকে 9 মাস বা 1 বছরের মধ্যেই থাকে। তো এই যে শর্ট টার্ম লোনগুলো, সেটাও একটা কারেন্ট লাইবিলিটি হিসেবে ব্যাংকের কাছে, বিজনেসের একটা কারেন্ট লাইবিলিটি হিসেবে টু দ্য ব্যাংক এটাকে ট্রিট করা হয়ে থাকে, কারণ একটা শর্ট পিরিয়ডের মধ্যেই সেই টাকাটা ব্যাংককে পরিশোধ করতে হবে, বেশি হাতে সময় নেই। তাহলে এই যে শর্ট পিরিয়ড, যেটা 1 বছরের মধ্যে বা একটা বিজনেসের অপারেটিং সাইকেল যেটার মধ্যে পেমেন্টগুলো করতে হবে, যে লাইবিলিটিগুলো আছে, যে দায়ভারটা আছে, যে ঋণগুলো আছে সেগুলো পরিশোধ করতে হবে, সেই সব টাইপের যত যত ঋণ আছে সেইগুলোকে আমাদের কারেন্ট লাইবিলিটি বা চলতি দায় বলা হয়ে থাকে। মানে রানিং, ইমিডিয়েট শোধ করতে হবে, সেই সব দায়গুলোকে আমাদের চলতি দায় বা কারেন্ট লাইবিলিটি বলা হয়ে থাকে। তোমাদের পরীক্ষার পারপাসে যেটা তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল, সেটা ডেসক্রিপশন বক্সে অলরেডি শেয়ার করা আছে, তোমরা সেখান থেকে নিয়ে নিও। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একবার এর যেটা সংজ্ঞা বা ডেফিনেশন সেটা একবার তোমাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কাছে আমি যে জিনিসগুলো এতক্ষণ বললাম সেটা বইয়ের যে বুকিশ ল্যাঙ্গুয়েজ আছে সেটাকে সাপোর্ট করছে কিনা বা সেটাকে জাস্টিফাই করছে কিনা, তোমাদের ধারণাগুলো এর সঙ্গে ম্যাচ খাচ্ছে কিনা এবং ক্লিয়ার হচ্ছে কিনা, সেটার জন্য আমি এটাকে একবার তোমাদের কাছে ডিসকাস করছি। যে সকল দায় হিসাব বর্ষের সমাপ্তির পরবর্তী 1 বছরের মধ্যে অথবা ব্যবসার স্বাভাবিক পরিচালন চক্রের মধ্যে পরিশোধযোগ্য, সেই সকল দায়কে চলতি দায় বা কারেন্ট লাইবিলিটি বলা হয়ে থাকে। এবারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অচলতি দায় বা নন কারেন্ট লাইবিলিটি। নাম শুনি আমরা বুঝতে পারছি যেটা কারেন্ট পিরিয়ডের মধ্যে হবে না, নন কারেন্ট লাইবিলিটি, ইমিডিয়েট সেটাকে পেমেন্ট করতে হবে না। লাইবিলিটি ব্যবসার দায়, একটা ঋণ, সেটা পরিশোধ করতে হবে, কিন্তু ইমিডিয়েটলি সেটাকে পরিশোধ করতে হবে না, হাতে সময় আছে, অনেক সময় আছে, থ্রু আউট দ্য পিরিয়ড, থ্রু আউট 10 ইয়ার্স এই লোনটাকে আমরা শোধ করতে পারবো। সেই সব দায়গুলোকে আমাদের বলা হয় থেকে নন কারেন্ট লাইবিলিটি বা অচলতি দায়। তার মানে এই দায়গুলোকে আমাদের ব্যবসায় যে একটা অপারেটিং সাইকেল বা একটা বছরের যে টাইম ফ্রেমটা তার মধ্যে পরিশোধ করতে হবে না, 1 বছরের উপরে যেতে পারে এবং সেটা
এন নাম্বার অফ ডেজ বা এন নাম্বার অফ পিরিয়ড পর্যন্ত এক্সটেন্ড হতে পারে। 1 বছরের উপর থেকে 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 50 বছরেও সেই দায়টা আমাকে শোধ করা হতে পারে। সেই 50 বছরের একটা লোন নেওয়া হলো, একটা 30 বছরের হোম লোন নেওয়া হলো, এইসব যে দায়গুলো সেগুলোকে আমাদের অচলতি দায় বলা হয়ে থাকে বা নন কারেন্ট লাইবিলিটি বলা হয়ে থাকে। একবার ডেফিনেশনটা একবার ডিসকাস করে নিই, তাহলে তোমাদের আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। অচলতি দায় বা নন কারেন্ট লাইবিলিটি হলো ব্যবসায়ী প্রতিষ্ঠানের এমন একটা দায় যার ব্যালেন্স শিটের তারিখ থেকে পরবর্তী 12 মাসের মধ্যে পরিশোধযোগ্য নয়। ব্যালেন্স শিটের তারিখ থেকে আগামী 12 মাসের মধ্যে, মানে একটা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে পরিশোধযোগ্য নয়। দীর্ঘমেয়াদে পরিশোধ করতে হয়, লং ডিউরেশনে এটাকে পরিশোধ করতে হয়। এটা হলো তোমাদের পরীক্ষার জন্য ডেফিনিশন। এটা তোমরা মুখস্থ করে ভালো করে লিখে নেবে। কিন্তু ফার্দার আমি কিছু এক্সাম্পল দিয়ে তোমাকে এটা ভালো করে বোঝানোর চেষ্টা করছি। যেমন ব্যাংক থেকে একটা লোন নেওয়া হলো 20 বছরের জন্য। কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান আগামী 20 বছরের জন্য একটা লোন নিল, যে লোনটা তাকে 1 কোটি টাকার একটা লোন নিল। বড় বড় ব্যবসায়ী যারা হয় তারা কি করে, বড় বড় লোন নেয়। সেই বড় বড় লোনগুলো তারা কি আর 6 মাসে 1 বছরে শোধ করে? 20 বছর 30 বছরে তারা শোধ করে। তার জন্য লোনের ইন্টারেস্ট অনেক বেশি হয়। তেমনি একটা ব্যাংক থেকে একটা বড় লোন নেওয়া হলো, ধরো বড় এয়ারলাইন্স, রিলায়েন্স, টাটা, জিও, আমাদের রেল, গভর্নমেন্ট, সেল, বড় বড় যারা ইনফ্রাস্ট্রাকচার বেসড কোম্পানি, বড় বড় যারা সারের কোম্পানি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, তারা কি করে 20 বছর 30 বছরের জন্য লোন নেয়। এই লোনটা তো তাকে শোধ করতে হবে, 30 বছর পরে হলেও তাকে শোধ করতে হবে, কিন্তু তাকে ইমিডিয়েট শোধ করতে হবে না। এই যে লং ডিউরেশনে যে লোনগুলো বা যে অব্লিগেশনগুলো আছে, সেই যে লাইবিলিটিটা তাকে নন কারেন্ট লাইবিলিটি বলা হচ্ছে। সেমভাবে কোনো ডিবেঞ্চার, সেমভাবে কোনো বন্ড হয়তো তোমার আগামী 5 বছরের জন্য কোম্পানি বন্ড ইস্যু করলো, কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ড ইস্যু করলো। যারা সেই বন্ডটা কিনলো তাদেরকে তো একটা টাকা পেমেন্ট করতে হবে কোম্পানিকে 5 বছর পরে। সেই বন্ডটাই যদি 1 বছরের মধ্যে হয়ে যায় তাহলে সেটা কারেন্ট লাইবিলিটি হয়ে যাবে। সেই বন্ডটাই যদি 1 বছরের পরে 5 বছরের জন্য হয় বা 3 বছরের জন্য হয়, সেটা হয়ে যাবে নন কারেন্ট লাইবিলিটি। ডিফারেন্সটা তোমরা বোঝো। এই 1 বছরের পিরিয়ডটা বা একটা অপারেটিং সাইকেলের যে পিরিয়ডটা, সেটা খুব ভাইটাল। তোমাদের বোঝার জন্য আরও 2-3টে এক্সাম্পল আমরা নিচ্ছি। যেমন হোম লোন। নর্মালি আমরা হোম লোন নিয়ে থাকি 20 বছর থেকে 30 বছরের জন্য। কোনো হোম লোনে শোনা যায় না যে 20 বছরের নিচে কেউ নিয়েছে। তাহলে এই যে লাইবিলিটিটা অ্যাজ এ ইন্ডিভিজুয়ালি বলো বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের পয়েন্ট অফ ভিউ থেকেই বলো, 20 বছরের জন্য যে লোনটা আছে সেই লোনটা তাকে পরিশোধ করতে হবে। সেটা কিন্তু নিশ্চিত যে তার যে ধার আছে সে ধারটা তাকে পরিশোধ করতে হবে, কিন্তু সেটা 20 বছর ধরে শোধ করতে হবে। ইমিডিয়েট 1 বছরের মধ্যে সেটাকে শোধ করতে হবে না। তাহলে এই লাইবিলিটিটা বা এই হোম লোনের কনসেপ্টটাও আমাদের কাছে ব্যালেন্স শিটে নন কারেন্ট লাইবিলিটি হিসেবে ট্রিট করা হয়ে থাকে। তুমি যদি ভালো করে ব্যালেন্স শিট যখন পড়বে, তোমরা শিখবে যখন, তখন সেখানে দেখবে এগুলো নন কারেন্ট লাইবিলিটি হিসেবে ট্রিট করা আছে। কোনো জমি আমরা লিজে নিচ্ছি, 99 বছরের লিজ। বড় যখন ফ্যাক্টরি তৈরি করা হয় গভর্নমেন্টের কাছ থেকে 99 বছরের জন্য লিজ নেওয়া হয়। জমি নেওয়া হয় সেগুলো তো লিজের বেসিসে নেওয়া হয়। তাহলে এই যে লিজটা 99 বছরের যে লিজটা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান নিচ্ছে, সেখানে ব্যবসাটা তৈরি করছে এবং আগামী 99 বছর ধরে সে লিজটা শোধ করবে এবং ওই জায়গাটাতে থাকবে। তাহলে এই জমির এগেনস্টে যে লিজ নেওয়া হচ্ছে সেটাও কি কারেন্ট লাইবিলিটি? ইট ইজ অলসো এ নন কারেন্ট লাইবিলিটি। আমরা যে কনসেপচুয়াল সিরিজটা চালু করেছি এটা খুবই ভাইটাল এবং খুব ইম্পর্টেন্ট। তোমাদের এটা মনে হতে পারে যে ব্যাপারগুলো আমাদের যখন আমরা পড়াশুনো করছি পরীক্ষার খাতায় লেখার জন্য সংজ্ঞা হিসাবে বা ডেফিনিশন হিসাবে আমরা পড়ে পরীক্ষায় লিখে দিতে পারবো, খাতায় লিখে দিতে পারবো, ফুল মার্কস পেয়ে যাবো। কিন্তু এই কনসেপ্টগুলো যদি তোমাদের মাথায় ক্লিয়ার না থাকে, কিছুদিন পরে ওভার দ্য পিরিয়ড অফ টাইম তোমরা এই ডিফারেন্সগুলোকে আইডেন্টিফাই করতে পারবে না, কোনটা কারেন্ট লাইবিলিটি কোন নন কারেন্ট লাইবিলিটি।
কোনটা কারেন্ট অ্যাসেট কোনটা নন কারেন্ট অ্যাসেট, এবং তার উপরে বেস করে তোমরা যখন ফার্দার স্টাডিজে যাবে ম্যাক্সিমাম পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত, তখনই তোমরা দেখতে পাবে যে ব্যালেন্স শিটে এই ম্যাটারগুলো কতটা ভ্যালুয়েবল এবং কতটা ইম্প্যাক্টফুল। সেই টাইমে তোমাদের হাতে সময় থাকবে না এই জিনিসগুলো নিয়ে আবার নার্চার করার বা শেখার, বা তোমাদের কেউ শেখাতেও আসবে না সেই টাইমে। তার জন্য আজ থেকে যদি তুমি জিনিসগুলো ভালো করে শিখে রাখো, ভবিষ্যতে এগুলো তোমাদের খুব কাজে লাগবে। বারবার যেটা আমি তোমাদের বলে থাকি, ভিডিওটা বারবার পুরোটা দেখবে, একবারে বুঝতে না পারলে বারবার দেখবে, যদি ডাউট থাকে সেটা কমেন্ট বক্সে জানাবে, কিন্তু কোনো কিছু না জেনে পরবর্তী স্টেপে এগিয়ে যাবে না, তাহলে কিছু দূর যাওয়ার পরে গিয়ে আবার সেখানে কিন্তু আটকে যেতে হবে, থমকে দাঁড়িয়ে যেতে হবে। এই ব্যাপারগুলো যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের স্যাররাও আমাদেরকে বলতো, অতটা আমরা গুরুত্ব দিতাম না। আজকের ডেটে যখন চাকরি জীবনে জিনিসগুলো আমরা ফিল করি তখন বুঝতে পারি স্যাররা যখন বলেছে তাদের যে এক্সপিরিয়েন্সটা তারা তখনকার দিনে শেয়ার করেছে সেটা খুবই দরকারি ছিল আমাদের জন্য সেই পরিস্থিতিতে। আজকে 15 বছর পরে যে এসে যখন আমরা সেটা নিয়ে আলোচনা করছি তখন আমি জানি সেটার কতটা গুরুত্বপূর্ণ, কারণ আজকের ডেটে সেটার গুরুত্বটা আমরা বুঝতে পারি। তোমরা যখন ছোট আছো এই পরিস্থিতিতে হয়তো জিনিসটা বুঝবে না, কিন্তু তাও বলবো জিনিসগুলো কনসেপচুয়ালি নিজেদের কাছে খুব ক্লিয়ার রাখবে, যাতে ভবিষ্যতে তোমাদের ওভারঅল গ্রোথে এগুলো না কোনো ইম্প্যাক্ট করে। হোপফুলি তোমাদের কাছে আজকে যে 4টে কনসেপ্ট নিয়ে ডিসকাস করলাম, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট লায়াবিলিটি, এই 4টে জিনিস তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এর বেসিসে কোনো ডাউট থাকা উচিত নয়। তারপরেও যদি তোমাদের কিছু ডাউট আছে কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দিও, যতটা পারো বন্ধুদের মধ্যে এটাকে সার্কুলেট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে সব ভিডিও তোমরা দেখতে পারো।